রাষ্ট্রপতি ছিল না তখন তো এত বিগ বাজেটে তাকে আমরা চলচ্চিত্র বানাতে দেখিনি। এই রেবেকা সুলতানা পুলিশ পিটাইয়া যদি কাপড় জাগাইয়া দেখায়, তো তার নাতি এয়ারপোর্টে যাওয়ার সময় পুলিশের সিপাই পিটাইছে। রাষ্ট্রপতির নাতি পুলিশ পিটানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো নিউজ করা হয়নি, কোনো জাতীয় পর্যায়ে নিউজ করা হয়নি। কেন করা হয়নি? তারা কি আসলে রাষ্ট্রপতির ভয়ে করেনি নাকি রাষ্ট্রপতির সম্মানে করেনি? দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন জ্যাকব মিল্টন। তারা তো আসলে বুঝতে পারবেন যে মিডিয়াগুলো আসলে কেন এই রাষ্ট্রপতির নাতি পুলিশ পিটানোর পরও নিউজ করে নাই। এই যে তথাকথিত যে একটা রাষ্ট্রপতি এই শেখ হাসিনা বানিয়ে রেখেছেন, শাহাবুদ্দিন চুপ্পু, যিনি এই দুর্নীতি দমন কমিশনে একসময় তিনি কাজ করতেন, তখন তিনি ব্যাপক হারে দুর্নীতি করেছেন। তার সেই দুর্নীতির টাকায় তার যে পুত্র আরশাদ আদনান, তিনি চলচ্চিত্র প্রযোজনা করেছিলেন, তিনি নাটক বানিয়েছিলেন। আর সর্বশেষ যেটা হয়েছে যে তার বাবা রাষ্ট্রপতি হওয়ার পরে তার এতই ক্ষমতা হয়ে গিয়েছে যে সে এখন সাকিব খানকে নিয়ে সে 3 কোটি 4 কোটি টাকা বাজেটের ছবি বানাতে পারে। তো এই যে চলচ্চিত্রগুলো সে যে নির্মাণ করছে, এই টাকার উৎস কোথায় এটা প্রশ্ন করার মতো কিন্তু বাংলাদেশের কোনো সাংবাদিক নেই, বা কেউ প্রশ্ন করতে পারে না যে আরশাদ আদনান তার বাবা রাষ্ট্রপতি হওয়ার পরে তিনি 3 কোটি বা 4 কোটি টাকা খরচা করে তিনি যে চলচ্চিত্র নির্মাণ করছেন, এই চলচ্চিত্র নির্মাণের উৎস কোথায়? কারণ তিনি তো তার বাবা যখন রাষ্ট্রপতি ছিল না তখন তো এত বিগ বাজেটে তাকে আমরা চলচ্চিত্র বানাতে দেখিনি। তো মানে চোখের সামনেই দেখা যাচ্ছে যে তার ছেলে লুটপাট করে এভাবে এখন বাংলাদেশের সবচেয়ে বড় একটা চলচ্চিত্র প্রযোজক হিসেবে নিজের নাম লিখিয়ে নিয়েছেন। এবং এরই মাঝে নতুন যে ঘটনা যেটা ঘটে গেল সেটা হচ্ছে যে এই চুপ্পুর শুধু যে সন্তান আরশাদ আদনান তিনি যে দুর্নীতি করছেন বা যা ইচ্ছা তাই করছেন তা নয়, তার নাতি যারা তারাও এখন বেপরোয়া হয়ে গিয়েছে। এবং তার 2জন নাতি আছে, একজন হচ্ছে তাহসিন আদনান, আরেকজন হচ্ছে তাহমিদ আদনান। এরা মানে ওই যে লাফাঙ্গা ছেলে পেলে বলতে যা বোঝায় আর কি, যে গাড়ি করে বেপরোয়া ভাবে স্পিডে ঢাকা শহরের অলিতে গলিতে তারা ঘোরে। তো সেভাবেই তারা একটি গুরুত্বপূর্ণ এলাকা গুলশান, সেখানে তারা এরকম বেপরোয়া করে গাড়ি চালাচ্ছিল। তো একটা সাইকেল আরোহীকে তারা সে সময় আহত করে, তাদের গাড়িতে ধাক্কা লাগায় এবং সেখানে কয়েকজন কর্তব্যরত পুলিশ সদস্য তারা এসে বিষয়টিকে মীমাংসা করার চেষ্টা করে। তখন এই যে চুপ্পুর নাতি তাহসিন আদনান তিনি বেপরোয়া ভাবে পেটান এই পুলিশ সদস্যদেরকে, মানে বেদম প্রহার করেন। এবং পুলিশ সদস্যরা তখন তার পরিচয়টা আসলে জানতে পারেননি যে তিনি কে। তো তারা তার বিরুদ্ধে মামলা করার ব্যবস্থা নেয়, কিন্তু পরবর্তীতে যখন সে ফোন করে তো তখন সেই রাষ্ট্রপতির পক্ষ থেকে যেটা করা হয় আর কি, যে এসএসএফ এর সদস্য তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং পৌঁছে তারা এখানে এই চুপ্পুর নাতিদেরকে সুন্দর করে স্কট করে বের করে নিয়ে যায়। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে বাংলাদেশের যে এতগুলো মিডিয়া আছে, একটা মিডিয়াতে এই যে চুপ্পুর নাতি যে এরকম একটা কাণ্ড ঘটালো এটা নিয়ে নিউজ করার মতো সাহস বাংলাদেশের কোনো মিডিয়ার হলো না। একটা মিডিয়াতেও এই ঘটনা নিয়ে নিউজ হলো না। চুপ্পুর নাম বা চুপ্পুর নাতিদের এ ধরনের বেপরোয়া আচরণ কোনো নিউজ করার মতো মানে সাহস বাংলাদেশের কোনো মিডিয়ার হলো না। তো এই যে চুপ্পু নামের একজন ব্যক্তি, যার মতো একজন অপদার্থ লোক, যে দুর্নীতি দমন কমিশনের একজন ব্যক্তি হওয়ারও যার যোগ্যতা ছিল না, তার মতো একজন ব্যক্তি আজকে দেখুন যে বাংলাদেশের রাষ্ট্রপতির পদে বসে গিয়েছেন এবং বসে যাওয়ার পরে তার ছেলে দুর্নীতি করে চলচ্চিত্র প্রযোজনা করছে, সাকিব খানকে নিয়ে কোটি কোটি টাকা বাজেটের সিনেমা বানাচ্ছে, আর তার নাতি বেপরোয়া ভাবে কোটি কোটি টাকা দামের গাড়ি চড়ছে, রাস্তায় সেই গাড়ি বেপরোয়া করে চালাচ্ছে, পুলিশ সদস্যকে পেটাচ্ছে, কিছুই হচ্ছে না। মানে একটা সব সম্ভবের দেশ হয়ে গেছে বাংলাদেশ, যেখানে এই চুপ্পুর মতো ব্যক্তিরা বা তাদের নাতিরা এ ধরনের কাজ করেও পার পেয়ে যায়, আর মিডিয়াতে এই নিউজগুলো আসে না। তো আমি প্রথমেই আপনার কাছে এই বিষয়টি নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই। ইন্ডিয়ার কাছ থেকে ব্ল্যাঙ্ক চেক পাওয়ার পরে মুজিব শেখের মেয়ে হাসিনা শেখ একটা বিষয় সুকৌশলে এবং অত্যন্ত চালাকির সাথে বুদ্ধিমত্তার সাথে, বুদ্ধিমত্তাটা আমি হাসিনার ক্ষেত্রে ব্যবহার করতে চাই না, বুদ্ধি কথাটা পজিটিভ, পজিটিভ অর্থে বুদ্ধি সম্পন্না কথাটা ব্যবহৃত হয়। কিন্তু মূলত হাসিনা হচ্ছে স্থূল বুদ্ধি চালাকি এই টাইপ একজন মানুষ। হাসিনার চারপাশে কারা থাকবে এটা নির্ধারণ করে দেয় ইন্ডিয়ান এম্বাসি এবং র। হাসিনা খুব ক্লোজ কারা কারা থাকবে, হাসিনার সাথে কারা বন্ধুত্ব করবে, হাসিনা কাকে ক্লোজ মনে করবে, হাসিনা কাকে নিয়ে লাঞ্চ করবে, ব্রেকফাস্ট করবে, রাত্রে ঘুমাবে, এগুলোর অ্যাসাইন করে দেয় ভারতের র। রয়ের প্রেসক্রিপশনের বাইরে হাসিনা একটা কাজও করে না। র 1977 সালে যখন হাসিনা রেহানাকে দিয়ে কাগজ সাইন করিয়েছিল,
তখন থেকে আজ অবধি একটা কথা বলে এসছে, রত আর এটা বলবে না তোমার বাবারে আর জিয়াউর রহমান আমরা খাইয়া দিছি বা দেব, এই কথা তো আর রত হাসিনাকে কাউন্সেলিং করবে না। কিন্তু একটা কাউন্সেলিং ঠিক মতো করছে, সেটা হচ্ছে তুমি যদি ক্ষমতায় থাকতে চাও, তুমি যদি ক্ষমতা স্বাদ গ্রহণ করতে চাও, দুর্নীতি করতে চাও, ধনী হইতে চাও, তুমি ভারত যা বলে এর বাইরে তুমি কোনো কিছু করবা না। তাহলে তুমি বেঁচে থাকবা, তাহলে তুমি ক্ষমতায় থাকবা, তাহলে তুমি পয়সা আর্ন করবা, তোমার ফ্যামিলি মেম্বাররা সুস্থ থাকবে, জীবিত থাকবে। এখন আপনি আর আমি দুইজনে মিলেমিশে চুপ্পুকে গালি দিতে পারবো, শাহাবুদ্দিন চুপ্পুকে গালি দিতে পারবো, তারপরে মৃত রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে গালি দিতে পারবো, সাবেক রাষ্ট্রপতি হামিদকে গালি দিতে পারবো, বানরমুখ কামালকে গালি দিতে পারবো, হাসান মাহমুদকে গালি দিতে পারবো, এদেরকে গালি দিতে পারবো, ওবায়দুল কাদেরকে গালি দিতে পারবো। আচ্ছা, এখানে আপনি যেহেতু বললেন, আমি এটার সাথে সম্পূরক মানে একটা প্রশ্ন রাখতে চাই। এই যে আপনি যে বানরমুখ কামালের কথা বললেন, বানরমুখ কামালের একটা সন্তান আছে, তার নাম হচ্ছে জ্যোতি। সে বিশাল শরীর, তার মানে সে কখনোই তার মানে ওয়েট লস করার চিন্তা করেনি, বিশাল স্বাস্থ্য বানিয়েছে, বানিয়ে এখন ওবিসিটিতে ভুগছে এবং তার হার্টে রিং পরানো হয়েছে। তো এখন যেটা হয়েছে, ইউনাইটেড হাসপাতালে এই জ্যোতিকে ভর্তি করা হয়েছে। ভর্তি করার পরে তার এখন চিকিৎসা হচ্ছে সেখানে। এখন সাধারণ যারা মানে রোগী ওখানে হাসপাতালে যায়, তারা এখন প্রবেশ করতে পারে না লিফটে করে, লিফট টিফট সবকিছু ব্লক করে রেখেছে এই 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 জ্যোতির যারা লোকজন রয়েছে বা এই এই বানরমুখ কামালের লোকজন যারা রয়েছে। তো সাধারণ যারা মানে এই পেশেন্ট যারা রয়েছে সেখানে, তাদের যারা আত্মীয় স্বজন, তারা এখন রোগীদেরকে দেখতে যেতে সেখানে প্রচুর সমস্যায় পড়ছে। একটাই কারণ, যেখানে ভিভিআইপি একজন রয়েছে, তিনি বানরমুখ কামালের সন্তান, তিনি এখানে চিকিৎসা নিচ্ছেন। এই একটা লোকের কারণে হয়েছে তারা এখন ভুক্তভোগী, এবং কয়েকজন ভুক্তভোগী আমাকে কমপ্লেন করেছেন যে এমনই অবস্থা হয়েছে যে এখন এখানে এই বানরমুখ কামালের সন্তান এখানে চিকিৎসা নিচ্ছে, তাই আমরা সাধারণ রোগী যারা রয়েছি তাদের আত্মীয় স্বজন তারা আমাদের ওয়ার্ডে গিয়ে আমাদের রোগীদেরকে দেখতে পাচ্ছি না, কারণ এখানে প্রচুর এসএসএফ এর সদস্য বা এখানে নিরাপত্তার দায়িত্বে অনেক লোকজন এখানে ভিড় করে আছে। তো আপনি চিন্তা করেন যে একটা রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা কোথায় গিয়েছে, যেখানে চুপ্পুর নাতি এ ধরনের কাজ করে পার পেয়ে যায়, বানরমুখ কামালের ছেলে সে একটা হাসপাতালে ভর্তি আছে, তার নিরাপত্তার জন্য সাধারণ রোগীদেরকে সমস্যায় ফেলতে হয়। এই হয়ে গেছে এই দেশের অবস্থা। তো এখন এই যেসব লোকগুলো আছে, আমি যে কয়জনের নাম বললাম, এরা প্রত্যেকেই রয়ের ওত নেয়া, এরা প্রত্যেকেই রয়ের ওত নেয়া ভারতীয় ইনভেশনের বেনিফিশিয়ারি বাংলাদেশে, অলিখিত ইনভেশন। এখন আমি আর আপনি বলতে পারি না লিখিত ইনভেশন, এটা বলা যাবে না, কারণ বাংলাদেশের 17 কোটি মানুষের চোখে ধুলা দিয়ে ভারত বাংলাদেশিদেরকে বুঝাতে এখনো সক্ষম বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশের সেনাবাহিনী আছে, বাংলাদেশের নৌবাহিনী বিমান বাহিনী আছে, বাংলাদেশ হাসিনা রান করে এবং হাসিনা খুব বুদ্ধিমতী। হ্যাঁ, এখন এই লোকগুলোকে প্রোটেকশন দেয় মূলত 2-3টা লেয়ার, তাদেরকে প্রোটেকশন দেয়। একটা আপনারা বলতে পারেন এসএসএফ, একটা আপনারা বলতে পারেন আগে পিজিআর ছিল, এখন বোধহয় ওটাকে এসএসএফ করছে, র্যাব আছে, পুলিশ আছে, সেনাবাহিনী আছে বা সশস্ত্র বাহিনীর লোকজনরা আছে, তাদেরকে গার্ড দেয়। কিন্তু একটা কথা আপনি মনে রেখেন, এই লেয়ারের পরে আর একটা লেয়ার আছে যেটা এই লোকগুলোর চারপাশে ঘুরে। ওই লেয়ারটা হলো ভারত কর্তৃক নিয়োজিত ব্যক্তিবর্গ। ওই ব্যক্তিবর্গরা ভারতের রয়ের অপারেটিভ যারা বাংলাদেশে, এদের চারপাশে সবসময় থাকে। বানরমুখ কামালের কাছে থাকে, ওবায়দুল কাদেরের পাশে থাকে, হাসিনার পাশে থাকে, রেহানার পাশে থাকে। বাংলাদেশে হাসিনার এবং রেহানার 5টা নেরিকুত্তা বাচ্চা আছে, এদের বাচ্চাগুলোর পাশে যারা যদি কখনো বাংলাদেশে যায় তাদেরকে তারা কভার করে। এখন আপনি বলছেন রেবেকার নাতি সে পুলিশ পিটাইছে। আপনাকে আমি এই শো শুরু হওয়ার আগে আপনাকে আমি বলতে গেছিলাম, কথাটাকে আমি একবার আমার মনে পড়ে, চুপ্পুর স্ত্রী রেবেকা সুলতানা।
আপনাকে আমি বলি, এরশাদের তখন একেবারে প্রমিনেন্ট গার্লফ্রেন্ড ছিল জিনাত মোশাররফ। তো জিনাত মোশাররফ ইস্কাটন গেস্ট হাউসে কারা কারা আসতো এটা খুব নিয়ন্ত্রণ করত, এবং নিয়ন্ত্রণ এই জন্য করত, জিনাত মোশাররফের জামাই একসময় বিসিআইসির চেয়ারম্যান ছিলেন, পরবর্তী সময় বোধহয় শিল্প মন্ত্রণালয়ের সচিব পর্যন্ত হয়েছিলেন। এখন একটা জায়গায় আসি, এই রেবেকা সুলতানা, ডাক্তার আলেয়া, আর একটা ইয়াং মেয়ে ছিল ডাক্তার ইসরাত জাহান, নুসরাত জাহান, এখন সে বোধহয় কানাডায় কোন জায়গায় থাকে। ইদানিং আমি শুনছি সে নাকি আবার ইউটিউবে ভিডিও টিডিও বানায়, ফেসবুকেও পোস্ট দেয়। তো এরা কম্পিট করতো। তো আমার একদিনের কথা মনে পড়ে, ঘটনাটা ছিল 87 সালে। 87 সালে এই রেবেকা সুলতানাকে নিয়ে আসছিল এরশাদের কাছে। এই জিনাত মোশাররফ কেমনের জন্য টের পেয়ে গেছে। উনি ছিলেন, জিনাত মোশাররফ ছিল ময়মনসিংহ অথবা টাঙ্গাইলের কোন জায়গায়, সেখান থেকে আয়শা এই রেবেকা সুলতানারে চুল ধইরা দেখাতে চাই, এই যে এই হচ্ছে চুপুর বউ রেবেকা সুলতানা। রাইট রাইট। তো তাকে জিনাত মোশাররফ চুল ধইরা টাইনা বাইর কইরা কুত্তা পিটানি পিটাইল বিসিআইসি গেস্ট হাউসে বসা। এখন চুপ্পু তখন মানে সে হইতেছে এখন খাঁটি বাংলা কথায়, খারাপ শব্দ আজকে বলবো না বলে ওয়াদা করছিলাম, তো বলতেছি না। তো সে ছিল পিউবিক হেয়ার। বাংলাদেশি ভাই ও বোনেরা, আমি ইংরেজিতে বললাম পিউবিক হেয়ার, বাংলায় কথা বললে বলবে যে মিল্টন গালি দেয়। পিউবিক হেয়ারের বাংলা আপনারা পড়ে নিন, PUBIC, হেয়ার তো হেয়ার। তো পিউবিক হেয়ার ছিল চুপ্পু। তো চুপ্পুর বউ এরশাদের গার্লফ্রেন্ড ছিল, ওইখানে যাইতো, লাইন ধরে বসে থাকতো। এরশাদের বান্ধবীদের কাতারে লম্বা চূড়া কাতার ছিল, ওই কাতারে বসতো। এখন এই রেবেকা সুলতানার নাতি যদি পুলিশ পিটায়, আমি অবাক হব না। কেন অবাক হব না জানেন? জিনাত মোশাররফ, রেবেকা সুলতানা, আলেয়া এরা নিজেরাই পুলিশ পিটাইতো। সাকিব, আপনারে আমি বলি, কাকরাইল মোড়ে যেখানে প্রধান বিচারপতির বাসা, ওই মোড়ে রেবেকা সুলতানা বিসিআইসি গেস্ট হাউস থেকে বাইরাইয়া মতিঝিলে বঙ্গভবনের দিকে যাবে। ওইখানে পুলিশরা বোধহয় গাড়ি থামাইছে বা কিছু একটা জটলা হয়েছে, ওই ইসের থেকে বিচারপতির ওইখান থেকে লেফট টার্ন করবে, কাকরাইলের দিকে যাবে ওইখানে। তো পুলিশরা যখন গাড়ি থামাইছে, এই রেবেকা সুলতানা গাড়ি থেকে বাইরাইয়া পুলিশে গালি দিচ্ছে যে কুত্তার বাচ্চা, আমি তোর বাবার সাথে শুয়ে আসছি। এবং শুধু শুয়ে আসছি বলে নাই, সে তার কাপড় জাগাইয়া দেখাইছে। এই কাপড় জাগাইছে যে ওই সময় একজন বেরসিক ফটো সাংবাদিক ছিল ইত্তেফাকের, সে আবার এটা ছবি তুলে ফেলাইছে। এবং ওই বেরসিক ফটো সাংবাদিকের নাম আছিল নাজিমউদ্দিন মাস্তান। এখন ওই সময়ও রেবেকা সুলতানাকে নিয়ে বেশ রসালো কাহিনী ছিল। তো এখন এই রেবেকা সুলতানা পুলিশ পিটাইয়া যদি কাপড় জাগাইয়া দেখায়, তো তার নাতি এয়ারপোর্টে যাওয়ার সময় পুলিশের সিপাই পিটাইছে, একটা কথা আছে না? আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে কেন নিউজ করে নাই। মিডিয়াগুলো না, কেউ কোনো সরকারি দলের হোক, কেউ কোনো কথা বলতে পারতেছে না, কোনো পত্রিকাও লিখতে পারতেছে না, কোনো টিভি মিডিয়াগুলো নিউজ করতে পারতেছে না। অর্থাৎ তারা ভয় পাচ্ছে তাদের এই রিপোর্টগুলো করার পর তাদের কোনো ক্ষতি হয় কিনা বা রিপোর্ট সরিয়ে ফেলতে হয় কিনা। চিন্তা করেন, একটা রাষ্ট্রপতি না, রাষ্ট্রপতি নিজে হলেও একটা কথা ছিল, তার ছেলেও না, তার ছেলের ঘরের ছেলে, সেই ব্যক্তি অপরাধ করে দেয়, সেই অপরাধও মিডিয়াগুলো কাভার করতে পারতেছে না। এতটা তারা জিম্মি বা এতটা তারা বাক স্বাধীনতার ভিতরে বসবাস করতেছে।